হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা হচ্ছে আইপি কোর্সের ডিমান্ড ফোরকাস্টিং পড়বো। তো ডিমান্ড ফোরকাস্টিং এর জন্য প্রথমে জানা দরকার যে ফোরকাস্টিং কি। তো ফোরকাস্টিং বলতে বলা আছে যে প্রসেস অফ প্রেডিক্টিং আ ফিউচার ইভেন্ট। তার মানে কি, ভবিষ্যতে এমন কোনো কিছু যেটা প্রেডিক্ট করা, বর্তমানে বসে বা অ্যান্টিসিপেট করা। তো এই প্রেডিকশনের আসলে দরকার হয় কেন? দরকার হয় হচ্ছে এই কারণে যে যখন আমরা ফিউচারটা সম্পর্কে চিন্তা করি বা ফিউচারটার কোনো কম্পোনেন্ট আগে থেকেই একটা নির্দিষ্ট কনফিডেন্স ইন্টারভ্যালের সাথে জেনে থাকে, তাহলে আমাদের কি হয় যে ফিউচারে যখন ওই ঘটনাটা ঘটে সেটার সাথে যে অ্যাসোসিয়েটেড আনসার্টেনটি থাকে সেটা হচ্ছে এনকাউন্টার করা আসলে ইজি হয়ে যায়। তো এই কারণে ফোরকাস্টিং হচ্ছে প্রসেস অফ প্রেডিক্টিং আ ফিউচার ইভেন্ট। তো ফোরকাস্টিং হচ্ছে বিভিন্ন কাজেই লাগতে পারে। যেমন হচ্ছে এখানে শুধুমাত্র ডিমান্ড ফোরকাস্টিং নিয়ে কথা বলা হবে, কিন্তু ফোরকাস্টিং অনেক ধরনেরই হতে পারে। যেমন হচ্ছে কোনো জায়গার রিস্ক কতটুকু সেটা ফোরকাস্ট করা হতে পারে। কোনো একটা প্রজেক্টের সাথে কতটুকু রিস্ক আছে এটা ফোরকাস্ট করা হতে পারে। যে একটা দেশের ইকোনমির ইনফ্লেশন বা আহ, আরো অনেক কিছু, যেমন হচ্ছে প্রাইস ফোরকাস্ট করা হতে পারে। তারপরে সাপ্লাই চেইন ইনভেন্টরি কতটুকু থাকবে সেটা ফোরকাস্ট করা হতে পারে। তো ফোরকাস্টিং মানেই শুধু ডিমান্ড ফোরকাস্টিং তা না, বাট হচ্ছে আমাদের এই কোর্সটার জন্য আমরা শুধুমাত্র ডিমান্ড ফোরকাস্টিং নিয়েই কথা বলবো। ঠিক আছে? তো একটা গুড ফোরকাস্টের কিছু কোয়ালিটি থাকা দরকার। প্রথমটা হচ্ছে যে একটা ফোরকাস্ট অবশ্যই টাইমলি হওয়া দরকার। এটার মানে কি? মানে যে আমরা যখন ফোরকাস্ট করি, ফোরকাস্টটা তো অবশ্যই ফিউচারের কোনো একটা কিছুর জন্যই করা হয়। তো এমন সময় রেজাল্ট আসলো যতক্ষণ ওই ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে, তাহলে কিন্তু ওই ফোরকাস্ট দিয়ে আমাদের কোনো লাভ নাই। তো ফোরকাস্টটা অবশ্যই টাইমলি হতে হবে। এরপরেরটা হচ্ছে ফোরকাস্ট অ্যাকুরেট হতে হবে। মানে ফোরকাস্টের সাথে যদি রিয়েল ইভেন্টের অনেক বেশি ডিফারেন্স থাকে, তাহলে কিন্তু আমরা ওই ফোরকাস্ট করে কোনো লাভ নাই, কারণ ওই ফোরকাস্ট করে আমরা কোনো ডিসিশন নিতে পারছি না। সুতরাং ফোরকাস্টকে অবশ্যই একটা নির্দিষ্ট ডিগ্রি পর্যন্ত অ্যাকুরেট হতে হবে। ডেফিনেটলি ইরর তো কিছু থাকবেই, কারণ এটা হচ্ছে আমরা একটা ফিউচার ইভেন্টকে প্রেডিক্ট করতেছি। সো সেটা বাদ দিয়েও আমাদেরকে ফোরকাস্টের একটা নির্দিষ্ট লেভেলের অ্যাকুরেসি অ্যাটলিস্ট অ্যাচিভ করতে হবে। তারপরে জিনিসটা হচ্ছে ফোরকাস্টকে অবশ্যই রিলায়েবল হতে হবে। রিলায়েবল হওয়া বলতে কি, যে এই কিছু জিনিসের জন্য এই ফোরকাস্ট কাজ করে। মানে দেখা গেল যে আমরা 7টা ইয়ারের জন্য ফোরকাস্ট করলাম, 4 ইয়ারের জন্য ফোরকাস্ট ঠিক, 3 ইয়ারের জন্য ঠিক না, বা প্রথম 3 ইয়ার কাজ করে পরের 4 ইয়ার কাজ করে না, এরকম হলে হবে না। ফোরকাস্টকে অবশ্যই রিলায়েবল হতে হবে এবং থ্রু আউট দা প্রসেস এটাকে একটা সার্টেন লেভেলের রিলায়েবিলিটি মেনে চলতে হবে। ঠিক আছে? তারপরের জিনিসটা হচ্ছে আমরা যখন ফোরকাস্ট করব, ফোরকাস্টের ইউনিটটা অবশ্যই আইডেন্টিক্যাল হতে হবে রিয়েল লাইফের যে ইভেন্ট আছে তার সাথে। ফর এক্সাম্পল, আমি যদি একটা মডেল এমন বানাই যেটা হচ্ছে মিন স্কোয়ার ইরর বা রুট মিন স্কোয়ার ইরর এগুলো ক্যালকুলেট করে বলে দেয় যে ফোরকাস্ট ভালো বা ফোরকাস্ট খারাপ, এটা যখন আমি একটা দোকানের জন্য ইমপ্লিমেন্ট করতে যাব, দোকানদার কিন্তু জানে না যে মি এই রুট মিন স্কোয়ার ইররে, ফর এক্সাম্পল, যে আমার ইউনিটটা কিন্তু ওই যেটা রিয়েল লাইফ ইউনিট সেটা না। মানে এটা কিন্তু যদি আমি স্কোয়ার না করি, শুধুমাত্র হচ্ছে রুট না করি আর কি, মিন স্কোয়ার এরর রেখে দিই, তাহলে কিন্তু ইউনিটটা আসবে আমার কি স্কোয়ারে আসবে। তাতে কিন্তু দোকানদারের জন্য ইন্টারপ্রেট করাটা টাফ হবে। সো ইউনিটটা যেটা রিয়েল লাইফের সাথে, মানে রিয়েল লাইফ ইভেন্টে যে ইউনিট থাকে, ফোরকাস্টের অ্যাকুরেসি বা ফোরকাস্ট করে যে সমস্ত ভ্যালু বের হয়, আমরা চেষ্টা করব ওই ইউনিটগুলো যেন আইডেন্টিক্যাল হয়। ঠিক আছে? আর একটা হচ্ছে ফোরকাস্টে কোন মেথড ইউজ করব বা কি করব সেটা যেন অবশ্যই, মানে কি, যে ডকুমেন্টেড হয় বা সেটা যেন ইজি টু ইন্টারপ্রেট হয়, মানে ইন্টারপ্রেটেবল হয় সবার জন্য। হ্যাঁ, ডকুমেন্টেড হওয়া দরকার এই কারণে যে যখন একটা ফোরকাস্ট ভুল হয় বা কিছু হয়, তো একটা টিম তো ফোরকাস্ট করে, তখন দেখা যায় যে মানে একজনের দোষ আরেকজনের ঘাড়ে দেওয়া বা একজন আরেকজন, মানে আমি ভুল করি না আরেকজন ভুল করছে এই ধরনের দাবি হতে পারে। তো সেইটার জন্য ফোরকাস্টের পুরো প্রসেসটাই কি ডকুমেন্টেড হতে হবে। তো এরপরে এখানে কিছু আন্ডারলাইং বেসিস দেওয়া আছে বিজনেস ডিসিশনের জন্য। তো প্রথমে হচ্ছে এখানে দেয়া আছে যে আহ, কোন কোন ক্ষেত্রে ফোরকাস্ট ইউজ করা হতে পারে। প্রথমে দেয়া আছে প্রোডাকশন।
তো প্রোডাকশনের জন্য তো ফোরকাস্ট ইউজ করা হয়, এটা তো মানে সাধারণভাবে বোঝা যায় যে প্রোডাকশন প্ল্যানিং করি না আমরা, যে একটা দিনে এতক্ষণ দেখা গেল এই মেশিন চলবে, প্রতি ঘন্টায় যদি 10টা করে এটা বানাতে পারে তাহলে 10 ঘন্টা চললে 100টা বানাতে পারবে। তো আমার অর্ডার যদি 1000টা হয় তাহলে কোন কোন টাইমে মেশিন চালাবো। তো এই পুরো কাজটাই তো আমাদেরকে ফোরকাস্ট করে করতে হয়। সো প্রোডাকশনে ফোরকাস্ট লাগে। আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট, মানে প্রোডাকশন করবার জন্য আমার তো ম্যাটেরিয়াল প্রয়োজন হয়। তো সেই ম্যাটেরিয়াল কেমন প্রয়োজন হবে, কখন প্রয়োজন হবে, সেটাও তো আমাদেরকে ফোরকাস্ট করতে হয়। এরপরে আছে পার্সোনেল। পার্সোনেল মানে হচ্ছে আমাদের যে সমস্ত ওয়ার্কার দরকার, আম, তাদের কখন মানে শিফটিং করতে হয় আমাদেরকে, যে কখন কজন দরকার, তো ওই কাজটাই হচ্ছে ফোরকাস্টের মাধ্যমে করা হয়। তা আমাদের অনেক ইন্ডাস্ট্রি কিন্তু হচ্ছে যে সময় খুব বেশি ডিমান্ড থাকে ওরা কিন্তু সিজনাল ওয়ার্কার হায়ার করে। যেমন আমরা হচ্ছে রহিমা আফরোজে গিয়েছিলাম ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য। ওরা যখন গরমকাল আসে, গরমকালে তো আইপিএস এর ব্যাটারি প্লাস হচ্ছে গাড়ির ব্যাটারিরও চাহিদা বেড়ে যায়। তো ওই সময় হচ্ছে ওরা ওই কিছু ওয়ার্কার হায়ার করে যারা হচ্ছে সিজনাল, পরে আর থাকে না। এরপরে হচ্ছে ফ্যাসিলিটিস। ফ্যাসিলিটিস বলতে বোঝানো হচ্ছে যে ইউটিলিটিস বা হচ্ছে আমরা একটা লোকেশন নিব। তো এইগুলাও তো ফোরকাস্ট করতে হয়। একটা লোকেশন নেওয়ার সময় দেখতে হয় যে আমার যেটা এন্ড প্রোডাক্ট, ওই এন্ড প্রোডাক্টের যে মার্কেট, সেই মার্কেট থেকে আমার ফ্যাক্টরিটা কত দূরে। কারণ খুব বেশি দূরে যদি হয় তাহলে দেখা গেছে যে আমার ওই ফ্যাক্টরিটা, ফ্যাক্টরি থেকে এন্ড প্রোডাক্টটা মার্কেটে ট্রান্সফার করতে অনেক বেশি টাইম চলে যাবে, টাকা যাবে। সো ওটা বিজনেসের জন্য লাভজনক না। আবার হতে পারে যে সাপ্লায়ার থেকে আমার ফ্যাক্টরির লোকেশন কত দূরে, যদি লোকেশন অনেক বেশি দূরে হয় তাহলে দেখা যাচ্ছে যে জিনিসটা ফিজিবল না। হ্যাঁ। তো এই জন্য ফেসিলিটিস এর জন্য ফোরকাস্ট প্রয়োজন হয়। আর একটা হচ্ছে বাজেটিং। বাজেটিং মানে কি, যে আমি কখন কোথায় কত টাকা পয়সা খরচ করবো, এটা তো আমি মানে আগেই ডিসিশন নিয়ে রাখি। যখন এই জিনিসগুলো রিয়েল লাইফে করা হয় তার আগেই তো ডিসিশন নেওয়া হয়, মানি অ্যালোকেট করা হয়। সো ওটাই বোঝানো হয়েছে। তো এরপরে হচ্ছে ফোরকাস্টিং প্রসেসে স্টেপ দেওয়া আছে। এটা একটা 6 স্টেপ প্রসেস। তো প্রথমে দেয়া আছে যে ডিটারমাইন দ্য পারপাস, মানে আমি একটা ফোরকাস্ট কেন করছি, সেটার পারপাস কি, বা এই ফোরকাস্টটা করে আমি আসলে কি অ্যাচিভ করতে চাচ্ছি সেটা জানা দরকার। যে আমি এখান থেকে কি টার্গেট করছি বা আমার আসলে কি জানা দরকার। তো সেই অনুযায়ী আমাকে কিন্তু ফোরকাস্ট করতে হবে। তো পারপাস জানতে হবে প্রথম। তারপরে হচ্ছে এস্টাবলিশ আর টাইম হরাইজন, মানে হচ্ছে আমি যে ফোরকাস্টটা করছি এই ফোরকাস্টটা কি শর্ট রেঞ্জের, না এটা মানে মাঝখানের একটা রেঞ্জের, নাকি এটা হচ্ছে লং রেঞ্জ ধরে কাজ করবে, সেটা আমাদেরকে জানতে হবে। ফোরকাস্টের ডিউরেশন যত বাড়বে তত কিন্তু আমাদের অ্যাকুরেসি কমবে। সুতরাং টাইম হরাইজন জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে সিলেক্ট ফোরকাস্টিং টেকনিক, মানে আমি কোন মেথড ইউজ করে ফোরকাস্ট করব। যেমন হতে পারে আমি কোয়ালিটেটিভ মেথড ইউজ করতে পারি, হতে পারে আমি কোয়ান্টিটেটিভ মেথড ইউজ করতে পারি। তো কোয়ালিটেটিভ মেথড, যেখানে আমার নিউমেরিক্যাল ডাটা নাই, সেখানে কিন্তু আমি কোয়ালিটেটিভ মেথড ইউজ করতে পারবো না। আবার কোয়ান্টিটেটিভ মেথড ইউজ করলে আমার কাছে অনেক অপশন আছে, কোন অপশনটা আমার ফোরকাস্টের জন্য ভালো সেটাও কিন্তু আমাকে জানতে হবে। সো অ্যাপ্রোপ্রিয়েট ফোরকাস্টিং টেকনিক, সেটা সিলেক্ট করা একটা মেজর পার্ট। এরপরে হচ্ছে কি গ্যাদার অ্যান্ড অ্যানালাইজ অ্যাপ্রোপ্রিয়েট ডাটা। তো আমরা দেখছি না যে আমাদের ডাটার ভিতরে আউটলায়ার থাকে, বা হচ্ছে আমাদের ডাটা অনেক সময় নর্মালাইজেশনের প্রয়োজন পড়ে, তারপরে স্ট্যান্ডার্ডাইজেশনের প্রয়োজন পড়ে। আবার অনেক সময় দেখা যায় যে ডাটার ভিতরে কোরিলেশন থাকা না থাকা নিয়েও অনেক কিছু হয়। সো ওই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে যে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট ডাটাকেই অ্যানালাইজ করছি, বা ওই ডাটাটা কি রেলিভেন্ট কিনা। হ্যাঁ। যেমন সময় দেখা যায় আমরা জোর জবরদস্তি করে বলে দিই যে এইটার সাথে এইটা রিলেটেড, বাট এটা অনেক সময় রিলেটেড হয় না। তো ওই এইটা যেহেতু একটা রিয়েল লাইফ প্রজেক্ট, তো সেইটার ক্ষেত্রে অবশ্যই এমন কিছু ডাটা নেওয়া উচিত না যেটা হচ্ছে ফ্যাব্রিকেটেড। হ্যাঁ, অবশ্যই আসল ডাটা নেওয়া উচিত এবং সেটাকে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে অ্যানালাইজ করা উচিত। এরপরে হচ্ছে ফোরকাস্ট প্রিপেয়ার করা। প্রিপেয়ার করা বলতে কি শুধু ফোরকাস্ট করাই না, এটার ডকুমেন্টেশনও দরকার। হ্যাঁ। এরপরে হচ্ছে ফোরকাস্ট মনিটর করা। তার মানে কি ফোরকাস্ট তো আমরা করতেই থাকবো। তো সেইটার কারণে আমি এবার যে ফোরকাস্ট করলাম তার সাথে আসলে আমার রিয়েল লাইফ ইভেন্ট গুলোর মিল আছে কিনা, যদি মিল না থেকে থাকে কেন মিল নাই সেটা জানা, এবং ইররটা কত পার্সেন্ট বা কতটুকু এটা দেখা, এবং সেই ইররটাকে কিভাবে ফিউচার মডেলগুলোর জন্য রেকটিফাই করা যায় সেটা আমাদের দেখা। ঠিক আছে, এটাই হচ্ছে মনিটর দা ফোরকাস্ট।
তো এরপরে ফোরকাস্টের যে টাইম ডিউরেশন আছে সেটা সম্পর্কে একটু বলা হয়েছে। তো প্রথমে আছে হলো শর্ট রেঞ্জ ফোরকাস্ট, যেটা হচ্ছে লেস দেন 3 মান্থস এর জন্য হয়। তো শর্ট রেঞ্জ ফোরকাস্টের ভিতরে আমাদের আছে জব শিডিউলিং, এরপর আছে ওয়ার্কার অ্যাসাইনমেন্ট, এবং আছে এগুলোই আর কি। এগুলো হচ্ছে শর্ট রেঞ্জ ফোরকাস্ট, মানে এগুলো ডিউরেশন হয় 3 মাসের জন্য আমরা আসলে এগুলো ফোরকাস্ট করি, বা 3 মাসের কম আর কি। ঠিক আছে। জব শিডিউলিং মানে কি, একটা মেশিনে একটার পরে কোন, মানে এই জবটার পরে কোন জবটা হবে এটা শিডিউল করা, বা একটা জবের জন্য কোন মেশিনের পরে কোন মেশিনে যাবে এগুলো শিডিউল করা, এটা হচ্ছে জব শিডিউলিং। আর ওয়ার্কার অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই যে বললাম যে কখন কতজন ওয়ার্কার থাকবে বা এই মেশিনের জন্য কে কে থাকবে, এগুলো হচ্ছে ওয়ার্কার অ্যাসাইনমেন্ট। পরে হচ্ছে মিডিয়াম রেঞ্জ ফোরকাস্ট, যেটা রেঞ্জ হচ্ছে 3 মাস থেকে 3 বছর পর্যন্ত। তো এটার ভেতরে আছে সেলস অ্যান্ড প্রোডাকশন প্ল্যানিং আর বাজেটিং। আর লং রেঞ্জ ফোরকাস্ট হচ্ছে 3 বছরের প্লাস যেগুলো। তো প্রথমে আছে নিউ প্রোডাক্ট প্ল্যানিং। তো একটা প্রোডাক্ট যখন মার্কেটে নামানো হয় তার আগে কিন্তু একটা দীর্ঘ প্ল্যানিং করা হয়। তা আমি এমন একটা প্রোডাক্ট নামালাম যেটার 2 বা 3 মাসের ভিতরে সেটা মার্কেট থেকে অবসলিউট হয়ে গেল। হ্যাঁ, এখন আমি যদি কি বলবো, আমি যদি এখন ওই যে সনির আগের যে বড় বড় টিভি গুলো আছে ওই টিভি মার্কেটে নামানোর জন্য একটা কোম্পানি খুলি, সেটা দেখা যাবে যে অল্প কয়েকদিনের ভিতরে মার্কেট আউট হয়ে যাবে, মার্কেট থেকে চলে যাবে, কারণ কি এটার কোনো ডিমান্ড নেই। সো নিউ প্রোডাক্টের জন্য প্ল্যানিং করতে হয়, এবং অ্যাটলিস্ট যেন 3 বছরের বেশি অ্যাকুরেসির সাথে প্ল্যান করা যায় সেটা চেষ্টা করতে হয়। আর এটা হচ্ছে ফেসিলিটি লোকেশন, ওই যে আমরা যেটা বললাম যে আমরা যখন একটা ফ্যাক্টরি নিচ্ছি সেটা আমার সাপ্লায়ার থেকে কত দূরে, এবং আমার এন্ড প্রোডাক্টের যারা কাস্টমার তাদের থেকে কত দূরে, এটা এগুলো প্ল্যান করা, তারপরে সেই লোকেশনে আমার যে সমস্ত ইউটিলিটিস দরকার সেগুলো আছে কিনা এটা জানা। তো এটা গুরুত্বপূর্ণ। এরপরে ফোরকাস্টিং এর অ্যাপ্রোচ আছে, ওই যে আমরা আগেই বলেছিলাম যে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ। তো কোয়ালিটেটিভ অ্যাপ্রোচের ক্ষেত্রে বলা আছে যে এইটা তখন করা হয় যখন হচ্ছে লিটেল ডাটা বা ভেগ ডাটা থাকে। হ্যাঁ, মানে আমার কাছে কোয়ান্টিটেটিভ ডেটা নাই। তো এগুলো কোন ক্ষেত্রে থাকে না, যেমন দেখা গেছে যে একটা নিউ প্রোডাক্ট যখন মার্কেটে আনা হয় সেটাতে এক্সিস্টিং কোনো ডাটা নেই, যে এই প্রোডাক্টটা গত বছর এরকম আচরণ করেছে, এরকম তো নাই। তো নিউ প্রোডাক্টের জন্য যেমন ডাটা থাকে না, নিউ টেকনোলজির জন্যও ডাটা থাকে না। তো তাই বলে কি ফোরকাস্ট বন্ধ থাকবে না? তো এইটার ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি, একটা ইউজ করি হচ্ছে ইনটিউশন, আর একটা ইউজ করি এক্সপিরিয়েন্স। ইনটিউশন তো আমরা জানি, আর এক্সপিরিয়েন্স হচ্ছে যে ওই রিলেটেড প্রোডাক্টের বা ওই ডোমেইনে নলেজ আছে এরকম লোকজনের যে সমস্ত অভিজ্ঞতা আছে সেগুলোকে ব্যবহার করা। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে কোন ক্ষেত্রে কোয়ালিটেটিভ মেথড ইউজ করা হয়। যেমন হচ্ছে যখন অ্যান্ড্রয়েড প্রথম এসেছিল তখন কিন্তু ওই কোম্পানিগুলোকে হচ্ছে কোয়ালিটেটিভ ফোরকাস্টই করতে হয়েছে যে এটা মার্কেটে গেলে এরকম আচার আচরণ করতে পারে। হ্যাঁ, এরপরে হচ্ছে কোয়ান্টিটেটিভ মেথড। তো কোয়ান্টিটেটিভ মেথডের ভিতরে এটা তখন ইউজ করা হয় যখন হচ্ছে সিচুয়েশন স্টেবল অ্যান্ড হিস্ট্রিক্যাল ডেটা এক্সিস্ট। তো স্টেবল বলতে কি বোঝানো হয়েছে, যেমন দেখা গেল বা আমরা ধরে নিচ্ছি যে আমাদের গত 15 বছরে যে ধরনের সেলস আছে সেটা অনুযায়ী দেখা গেছে 16তম বছরেও সেল হবে, মানে সিচুয়েশন স্টেবল আছে। কিন্তু যদি এরকম হয় যে 15 বছরের যেই ধরনের সেল ছিল তার সাথে 16তম বছরের সেলের মিল থাকবে না, তখন কিন্তু ওই গত 15 বছরের ডেটা আমার জন্য অর্থহীন। ঠিক আছে। তো সিচুয়েশন স্টেবল হতে হবে, খুব যেন অ্যাব্রাপ্ট চেঞ্জ না থাকে এটা দেখতে হবে। অ্যাব্রাপ্ট চেঞ্জ থাকলে আর কোয়ান্টিটেটিভ মেথড দেখা গেছে ভালোভাবে কাজ নাও করতে পারে। তারপরে আর একটা জিনিস হচ্ছে হিস্ট্রিক্যাল ডেটা। তার মানে কি আমার গত 15 বছর বা 20 বছর একটা ডেটা তো থাকতে হবে, না হলে তো আমি এটা ফোরকাস্ট করতে পারবো না। ঠিক আছে। ওয়েদারের ক্ষেত্রেও কিন্তু ফোরকাস্ট ইউজ হয়, এবং ওখানেও কোয়ান্টিটেটিভ মেথডই আসলে ইউজ করে। তো এইগুলা আগেরটা যেরকম নিউ প্রোডাক্ট আর নিউ টেকনোলজির জন্য ছিল, এই কোয়ান্টিটেটিভ মেথড কিন্তু ইউজ হবে এক্সিস্টিং প্রোডাক্ট আর কারেন্ট টেকনোলজির জন্য। ঠিক আছে। আর এখানে ম্যাথমেটিক্যাল টেকনিক ইউজ করা হয়, কারণ কি, কারণ এখানে নিউমেরিক্যাল ডেটা আছে। তো এখানে আরো একটা এক্সাম্পল দেওয়া আছে যে ডিমান্ড ফোরকাস্টিং করা একটা রড স্টিল প্লান্টের। ঠিক আছে। তো এখানে কিছু কোয়ালিটেটিভ মেথডের নাম দেওয়া আছে। প্রথমে হচ্ছে সেলস ফোর্স কম্পোজিট, তারপরে জুরি অফ এক্সিকিউটিভ অপিনিয়ন, তারপর ডেলফি মেথড, এন্ড লাস্ট হচ্ছে কনজিউমার মার্কেট সার্ভে। আমরা এগুলো দেখবো। তো সেলস ফোর্স কম্পোজিটের ক্ষেত্রে যেটা ধরা হচ্ছে যে কাস্টমারের কাছে যে আছে সে সবচেয়ে ভালো সিচুয়েশনটা অ্যাসেস করতে পারছে, আমরা এটা ধরে নিচ্ছি। ঠিক আছে। তো এইটা কেমন, যেমন হচ্ছে আমাদের সামনে কিরকম ডিমান্ড হতে পারে আমরা এটা জানছি রিটেইলারের কাছ থেকে। যে রিটেইলার হচ্ছে কাস্টমারের কাছে, এন্ড কাস্টমারের কাছে যেহেতু বিক্রি করে,
সুতরাং রিটেইলার জানে যে এন্ড কাস্টমারের কি কি দরকার হতে পারে সামনের দিনগুলোতে। তো রিটেইলার সেই ইনফরমেশনটাকে হচ্ছে রিটেইলার থেকে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটারের কাছে যায়। তো ডিস্ট্রিবিউটার হচ্ছে রিটেইলার যেই ধরনের ইনফরমেশন দেয় সে অনুযায়ী কাজ করে। আবার ডিস্ট্রিবিউটার থেকে ইনফরমেশন নিয়ে ম্যানুফ্যাকচারার কাজ করে, এটাই আর কি। ঠিক আছে। তো এইটাই যে সেলস রিপ্রেজেন্টেটিভ নো কাস্টমার্স ওয়ান্ট। আর হচ্ছে এটা ইচ লেভেল, মানে যেখানে দেখা যাচ্ছে ভেরিয়াস লেভেল, এগুলো হচ্ছে ভেরিয়াস লেভেলকে কিন্তু কম্বাইন করে। ঠিক আছে। এরপরে হচ্ছে জুরি অফ এক্সিকিউটিভ অপিনিয়ন আর প্যানেল কনসেনসাস। তো কনসেনসাস মানে তো আমরা জানি যে হারমোনি বা এই টাইপ। তো এইটাতে আসলে কি হয়, এটা সহজ ভাষায় হচ্ছে একটা কোম্পানির ভেরিয়াস লেভেল থেকে লোক নিয়ে একটা প্যানেল করা হয়। সেই প্যানেলটা হচ্ছে একসাথে বসে, বসে তারপরে হলো তারা আইডিয়া এক্সচেঞ্জ করে, তাদের ভিউ গুলো এক্সচেঞ্জ করে, এবং সেই অনুযায়ী তারা ডিসিশন নেয় যে আমার কেমন হতে পারে সামনের দিনগুলো বা এই অনুযায়ী। তো এটা একদিক থেকে ভালো। একদিক থেকে ভালো কি, এটা কাইন্ড অফ ডেমোক্রেটিক প্র্যাকটিস, মানে কোম্পানির ভেরিয়াস লেভেল থেকে যেহেতু লোক আছে, তো এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। আবার যেহেতু ভেরিয়াস লেভেলের লোক এক জায়গা হয়েছে, তো এইখানে কিন্তু ইনফরমেশন এক্সচেঞ্জ আগেরটার তুলনায় রিলেটিভলি কুইক। কারণ কি, আগে আমার রিটেইলার অন্য একটা লেভেলে ছিল, তারপরে আর একটা লেভেলে দেখা গেছে ডিস্ট্রিবিউটার আছে, তো এই যে ইনফরমেশন আমি যে ট্রান্সফার করছি এটা কিন্তু টাইম লাগছে। বাট এইখানে সেটা নাই, কারণ আমরা কি, আমরা ভ্যারিয়াস লেভেলের লোক একসাথে বসতেছি। সো ইনফরমেশনের যেটা হচ্ছে সার্কুলেশন সেটা কিন্তু খুবই কুইক। ঠিক আছে। আর ওই যে ফ্রি এক্সচেঞ্জ অফ আইডিয়া, কারণ আমরা বিভিন্ন পর্যায়ের লোক এখানে আছি, কথা বলতে পারছি। বাট এখানে একটা রিস্ক আছে। রিস্কটা কি, যে আমরা কাগজে কলমে বলছি যে ফ্রি এক্সচেঞ্জ অফ আইডিয়া, কিন্তু ব্যাপারটা দাঁড়িয়েছে কি, একটা কোম্পানির সবচাইতে নিচের লেভেলে যারা আছে তারা যখন উপরের লেভেলের মানুষদের সাথে একই জায়গায় বসে, তখন দেখা গেছে যে তারা ভয়ের কারণে হোক যে কারণে হোক তারা ঠিকঠাক অপিনিয়ন দিতে পারে না। তো তাতে কি হয়, যে মুখে বলা হচ্ছে যে এটা, এই যে ডিসিশনটা নেওয়া হয়েছে সেটা সবাইকে রিপ্রেজেন্ট করে, বাট আসলে কিন্তু না। কারণ হচ্ছে কি, লোয়ার লেভেলের এমপ্লয়িরা অনেক সময় ইন্টিমিডেট হয়ে তাদের অপিনিয়নটা দেয়া থেকে বিরত থাকতে পারে। ঠিক আছে। এটার একটা ড্রব্যাকস। এরপরে হচ্ছে ডেলফি মেথড। তো ডেলফি মেথডের বিষয়টা হচ্ছে কি, যে একটা সেট আপ কোশ্চেনিয়ার তৈরি করা হয়। কোশ্চেনিয়ার তৈরি করে ভেরিয়াস এক্সপার্টের কাছে ওই কোশ্চেনিয়ার গুলো পাঠানো হয়। তো এক্সপার্টদের কাছে যখন কোশ্চেনিয়ার পাঠানো হয়, তারা সেটার অ্যান্সার দিয়ে আবার সেই সেন্ট্রাল মডারেটরের কাছে পাঠিয়ে দেয়। মডারেটর এরপরে অ্যান্সার গুলো দেখে, দেখে তারপরে কি করে, সে নতুন সেট আপ আবার কোশ্চেনিয়ার তৈরি করে, এবং আগের যে সামারি ছিল, যে ভ্যারিয়াস লোকজন থেকে যে অপিনিয়ন এসেছিল, সেটা হচ্ছে অ্যানোনিমাসলি প্রত্যেকটা লোকজনকে জানায়। মানে আমি জানবো না যে আরেকজন কি অপিনিয়ন দিল, বাট আরেকজনের অপিনিয়নটা আমার পর্যন্ত পৌঁছায় অ্যানোনিমাসলি। তো এটা জানানো হয় এরকম করে। আবার কিছু সেই আগের সামারি অনুযায়ী কোশ্চেন করা হয়, এভাবে করে একটা ইটারেটিভ প্রসেস ডিজাইন করা হয়। এবং এটা ততক্ষণ পর্যন্তই চলে যতক্ষণ না পর্যন্ত একটা কনসেনসাস বা দেখা গেছে যে একটা ইকুইলিব্রিয়াম রিচ করা না যায়। ঠিক আছে। তো এটার স্টেপ গুলো হচ্ছে কি, প্রথমে হচ্ছে এক্সপার্ট যারা পার্টিসিপেট করবে সেটা ঠিক করা হয়। তারপরে হচ্ছে একটা কোশ্চেন সেট তৈরি করা হয়, কোড তৈরি করে সেটা পার্টিসিপেন্টসদেরকে দেয়া হয়। তো পার্টিসিপেন্টস অ্যান্সার পাঠালে তারপরে একটা সামারি করা হয়। সামারি করার পরে তাদেরকে ওই যে সামারিটা সেটা দেয়া হয়, মানে আরো লোকজন কি বলছে সেটা দেয়া হয়, এবং তাদেরকে আবার সাথে কিছু নতুন কোশ্চেনও দেয়া হয়। তারপরে আবার তারা অ্যান্সার করে পাঠায়, তারপর আবার সামারি করা হয়। এভাবে করে ততক্ষণ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত ওই যে একটা ইকুইলিব্রিয়াম বা কনসেনসাস রিচ করা না যায়। ঠিক আছে। তারটা হচ্ছে মার্কেট সার্ভে বা মার্কেট রিসার্চ। তার মানে এটা একদম মার্কেটে যে কাস্টমারকে জিজ্ঞাসা করা যে আপনার পারচেজিং প্ল্যান কি, বা আপনি অমুক প্রোডাক্ট নিয়ে কিভাবে ভাবছেন বা কিছু। তো এখানের একটা ড্রব্যাকস হচ্ছে যে আমরা অনেক সময় যা বলি আমরা তা করি না। মানে আমার সাথে যখন কারো দেখা হলো, তখন তাকে আমি বলতেই পারি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আপনার জিনিস কিনবো, পরে দেখা গেছে আমরা সেটা কিনলাম না। ঠিক আছে। তো এটাই বলা হয়েছে যে হোয়াট কনজিউমার সে অ্যান্ড হোয়াট দে ডু আর ডিফারেন্ট। তো আবার অনেক সময় দেখা গেছে যে কনজিউমারকে আমি যদি অনেক বেশি টেকনিক্যাল জিনিসপাতি দিয়ে বিরক্ত করে তুলি, তার জন্য দেখা গেছে যে অ্যান্সার করা কঠিন, কারণ সে তার প্রোডাক্টের টেকনিক্যাল স্পেসিফিকেশন জানে না। তো এটাও আমাদেরকে জানতে হবে বা বুঝতে হবে যে কোন ধরনের কোশ্চেন আমি একজন লেম্যান কাস্টমারের জন্য ডিজাইন করতে পারি, বা সেটা তার জন্য অ্যান্সার করা সহজ হয়।
তা আমরা এতক্ষণ কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ গুলো দেখলাম, আমরা এবার কিছু কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ দেখবো। তো কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচের ভিতরে প্রথমে আছে নাইভ অ্যাপ্রোচ, এরপরে মুভিং অ্যাভারেজ, তারপরে এক্সপোনেনশিয়াল স্মুদিং, ট্রেন্ড প্রজেকশন এন্ড লিনিয়ার রিগ্রেশন। ঠিক আছে, প্রথমে হচ্ছে নাইভ অ্যাপ্রোচ। নাইভ অ্যাপ্রোচ হচ্ছে সবচেয়ে সহজ, মানে আমি ধরে নিচ্ছি যে দেখা গেছে যে আমরা এখন কোন মাসে আছি, দেখা গেল যে আমরা ধরে নিলাম যে আমাদের সেপ্টেম্বর মাসে আমাদের হচ্ছে কোনো একটা প্রোডাক্টে দেখা গেছে 1500 ইউনিট আমরা সেল করতে পেরেছি। আমরা ধরে নিলাম যে অক্টোবর মাসেও 1500 ইউনিটই সেল হবে, মানে আমার ফোরকাস্টের যেই মান্থটা আছে বা ফোরকাস্টের যেই মানে টাইমটা আছে, সেটার ডিমান্ড একদম প্রায়র যে পিরিয়ডটা আছে সেটার সমান, এটাই আর কি। ঠিক আছে, তো এখানে এটার সুবিধা হচ্ছে যে এটা কস্ট ইফেক্টিভ এবং এফিশিয়েন্ট। এটার অসুবিধা হচ্ছে যে এখানে যেহেতু কোনো ক্যালকুলেশন অ্যাসোসিয়েটেড নেই, তো দেখা গেছে যে যদি ড্রাস্টিক্যাল চেঞ্জ হয় এই মাস থেকে পরের মাসে, তাহলে কিন্তু একদম শেষ, মানে একদম ধারে কাছেও কোনো অ্যান্সার এই ফোরকাস্টিং মেথড দিতে পারবে না। তো পরে হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড, এটা সিম্পলি গড় করা। ঠিক আছে, গড় করা বলতে কি, যে আমার কাছে দেখা গেছে যে 3 মাসের ডাটা আছে। ফর এক্সাম্পল, যে ফার্স্ট মান্থে আমার 15 ইউনিট সেল হয়, সেকেন্ড মান্থে দেখা গেছে যে 20 ইউনিট সেল হয়, থার্ড মান্থে দেখা গেছে যে 10 ইউনিট সেল হয়। এখন ফোর্থ মান্থেরটা আমি যখন বের করতে যাব, তখন আমি কি করছি, এই যে 20, এটার আগে হচ্ছে 15, আর এই যে 10, এই তিনটাকে গড় করে আমার তাহলে রেজাল্ট আসতেছে 15। তো আমি সেখান থেকে বলে দিলাম যে ফোর্থ ফোর্থ মাসে আমার অ্যান্সার আসবে 15। ঠিক আছে, এইটাই হচ্ছে মুভিং অ্যাভারেজ। তো মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে একটা কথা হচ্ছে এইখানে বলা আছে যে এটা হচ্ছে তখন ইউজ করা যায় যখন হচ্ছে লিটেল অর নো ট্রেন্ড থাকে। ঠিক আছে, ফর এক্সাম্পল, যে আমার যদি ডিমান্ডের অবস্থাটা হয় এরকম, যে এটার এই এই অ্যাক্সিসে ডিমান্ড আর এই অ্যাক্সিসে হচ্ছে টাইম। তো ট্রেন্ড বলতে কি, ট্রেন্ড বলতে হচ্ছে ডাটার ভিতরে একটা প্যাটার্ন আছে। ঠিক আছে, প্যাটার্নটা হচ্ছে এরকম যে হয় বেড়ে যাচ্ছে, না হয় কমে যাচ্ছে। তা আমরা ধরে নিলাম যে ডাটা সময়ের সাথে সাথে বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কিভাবে করা যায়, প্রথমে ধরলাম যে এখানে 10, প্রথম মাসে 10, পরের মাসে 20, তারপরের মাসে 30, তো পরের মাসে 40। সো ডাটার একটা ইনক্রিজিং ট্রেন্ড আছে। ঠিক আছে, এখন আমি যদি ওই আগের মেথড অনুযায়ী দেখা গেল যে 4 নাম্বার মাস, এটা ধরলাম যে 4 নাম্বার মাস, তো 4 নাম্বার মাসের হচ্ছে এটা ধরলাম যে মান্থ 4। আমি যদি আগের মেথড অনুযায়ী মান্থ 4-এর প্রেডিক্ট করতে যাই, তাহলে আমার সেইটা হচ্ছে মুভিং অ্যাভারেজ মেথড অনুযায়ী ধরলাম যে আমি 3 মাস করে করে ধরেই মুভিং অ্যাভারেজ মেথডে 3 মাস করে ইউজ করি, তাহলে আমার ইয়েটা কি দাঁড়াবে, 10, 20, 30, তাই তো? এটাকে কত দিয়ে ভাগ দিব, 3 দিয়ে ভাগ দিব, তাহলে কত হয়, 30 আর 30, এটা 20। সো এইটা কিন্তু ও মানে এই 20 হচ্ছে এইখানে আসবে, মানে 4 নাম্বার মাসে আমার হচ্ছে 20 হচ্ছে এইখানে আসতেছে। তো এইখানে হচ্ছে 20 আসতেছে, কোথায় 40 আর কোথায় আমি ক্যালকুলেট করে বের করলাম 20। তো এটা কেন হইলো, কারণ ডাটার ভিতরে ট্রেন্ড ছিল। ঠিক আছে, তো এইটার কারণে আমার ডাটার ভিতরে যদি ট্রেন্ড থাকে তাইলে কিন্তু এই মেথড ভালো না। কারণ হলো কি, এটা তো গড় করতেছে, সিম্পলি আগের গুলোর গড় করতেছে। কিন্তু আমি যখন ট্রেন্ড ইউজ করতেছি, আমি তো জানি যে গড় করলে হবে না। গড় করলে কি, আমি যখন দেখা গেল যে 20 আর 10-এর গড় করি, তখন আসতেছে আমার 15। তার মানে কি, আমার ওই ভ্যালুটা হাইয়েস্ট আর লোয়েস্ট এর মাঝখানে আসতেছে। কিন্তু আমি তো জানতেছি যে আমার ট্রেন্ড আছে, তার মানে কি আমার ভ্যালুটা হাইয়েস্ট ভ্যালুটাকেও হয়তো ছাড়াই যাবে। তো সেই ক্ষেত্রে এই মেথডটা কিন্তু কাজ করতে ভালো পারে না। সো এটা একটা ড্রব্যাকস এই মেথডের, যে যদি ট্রেন্ড থাকে তাইলে কিন্তু এই মেথডটা কাজ করে না। তো এরপরে আর একটা জিনিস আছে, যে ইউজড অফেন ফর স্মুদিং। তো এটা আমরা পরের যে সময় গ্রাফ দেখবো এখানে দেখবো। আর এইটা হচ্ছে ইকুয়েশন, এই ইকুয়েশনটা হচ্ছে গড় করার মতো, এটা আর কিছুই না। ঠিক আছে, তো এরপরে একটা কোম্পানির হচ্ছে দেওয়া আছে, সেলস ফোরকাস্ট দেওয়া আছে 2000 থেকে 1998 থেকে 2002 পর্যন্ত। তো এখানে বলা হয়েছে কি, যে 2000 থেকে
2003 2003-এর ইয়েতে হচ্ছে 3 বছর 3 বছর করে ইউজ করা। তো এখানে আমরা যখন এটা ফোরকাস্টটা হচ্ছে ইউজ করতে যাব, আমাদেরকে একটা কথা কিন্তু মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি, আমি যখন 2001-এর দেখা গেছে যে ফোরকাস্ট করতে যাব, তো এখানে 3 ইয়ার পিরিয়ড বলেছে না? তার মানে কি আমার অবশ্যই আগের 3 বছরের আমার কাছে কিন্তু ডাটা থাকতে হবে, মানে অ্যাকচুয়াল ডাটা থাকতে হবে, নট ফোরকাস্টেড ডাটা। এটা একটু মাথায় রাখতে হবে। যখন আমরা 99-এরটা করতে যাব, সেটা কিন্তু পারবো না, কারণ কি আমার আগে আর 1 বছর আছে, আরো 2 বছরের ডাটা কিন্তু আমার হাতে নাই, অ্যাকচুয়াল ডাটা নাই, নট ফোরকাস্টেড ডেটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো 2001-এরটা যদি আমি প্রেডিক্ট করতে যাই, এখানে কি জন্য বলেছে 3 বছর করে করে। তার মানে কি 2001-এর আমার প্রেডিকশনটা কি হবে? 4+6+5/3। তার মানে কি হবে? 6 5 11 আর 4 5, এটা হচ্ছে 5 হবে। ঠিক আছে। এরপর সিমিলারলি আমি যদি 2002 করতে যাই, তাহলে আমার কি দাঁড়াবে? আগের 3 বছর, তাই তো? তো মুভিং অ্যাভারেজ বলছে কি, যখন 2000 করলাম, আমার এই যে 4+6+5 ছিল, তো 2001-এ এই 2002-এর ক্ষেত্রে যখন করব, তখন কি আমার সিম্পলি এই তিনটা হবে, রাইট? তো এভারেজ মুভ করলো কিভাবে, যে আগের যেটা একদম শুরুর ভ্যালু ছিল, সেই ভ্যালুটা কিন্তু এবার আর আমি নিচ্ছি না, সেটার বদলে আমি একটা সামনে আগায় গেলাম, মানে আগে 5 পর্যন্ত ছিল, এখন কিন্তু মুভ করে আমি এই তিনটাকেও নিয়ে নিলাম, মানে আমি 1 বছর আগালাম এবং ওই আগের একদম সবচেয়ে আগের যে ভ্যালুটা ছিল সেটা বাদ হয়ে গেল। তো এবার আসলে সেটা কি দাঁড়ালো? 6+5+3/3, 6 5 11 আর 3 14। তো এটা হচ্ছে 4.67 এরকম কিছু একটা আসে, তাই তো? তো আমরা এটা দেখবো। তো এটাই এখানে দেখাইছে যে আমি যখন 2001-এরটা করতে গেলাম, একেরটা কিভাবে হলো, ওই যে আগের 3 বছর, 4+6+5 15, এই যে এখানে এই যে 15, এটাকে অ্যাভারেজ করতে হবে আমার, তার মানে 3 দিয়ে ভাগ দিব, এটা হচ্ছে 5 হয়ে চলে আসলো। এর পরেরটার জন্য কি হবে? এই যে 3+5+6, কিন্তু চারটা কিন্তু তখন বাদ চলে যাবে, বাদ চলে যায়, এই যে তিনটা অ্যাড হবে, 6 5 3, ওটাই হয়েছে 6+5+3 14, আর 14-কে 3 দিয়ে ভাগ দিলে 4.67 হয়, এটা 4.7 লিখেছে। তো 2003-এর জন্য ওইভাবেই তখন কি হবে, আমার ছয়টা বাদ চলে যাবে, ছয়টা বাদ চলে যাবে, কিন্তু সেভেনটা ইন হবে। তো তখন হচ্ছে 5+3+7, তার মানে হচ্ছে 15, 15-কে 3 দিয়ে ভাগ দিলে 5, এই আর কি। তো এরপরে আমাদেরকে হচ্ছে গ্রাফ দেখানো হয়েছে। তো আমাদের এখানে আমরা একটা কথা বলেছিলাম না, যে স্মুদিং। তো আমরা যদি এই আসলটা দেখি, এই যে কালো রঙের যে ইয়েটা দেয়া আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ডিমান্ড। তো অ্যাকচুয়াল ডিমান্ডটায় দেখা যাচ্ছে যে চেঞ্জ গুলো যত অ্যাব্রাপ্ট, এই যে যত শার্প শার্প অ্যাব্রাপ্ট চেঞ্জ পাওয়া যাচ্ছে, তা আমার যেটা নীল রঙের হচ্ছে ফোরকাস্টেড, সেই গ্রাফটা কিন্তু সেই তুলনায় স্মুথ, তাই না? মানে চেঞ্জ গুলো অনেক কম অ্যাব্রাপ্ট। তো এই কারণে অনেক সময় গ্রাফ স্মুদিং এর জন্য মুভিং অ্যাভারেজ ইউজ করা হয়, সেটাই বলা হয়েছে আগে, যেটা স্মুথ হয় এবং এটা ডাটা চেঞ্জটাকে ল্যাগ করে। ল্যাগ করে বলতে কি, যে এই যে আমার এই পয়েন্টটার কথাই যদি চিন্তা করি, এই যে এই পয়েন্টটার কথা, আমার ভ্যালু গেছে কোথায়, আর আমার এখানের ভ্যালু পড়ে রয়েছে কোথায়। তো এইটা কি আমার মানে ডাটার যে চেঞ্জটা আছে, সেটাকে কিন্তু তখনও ক্যাপচার করতে পারে না। ক্যাপচার করতে পারছে কোথায়? এই যে এখানে যে, মানে হচ্ছে আমার ভ্যালু বেড়ে গেছে হচ্ছে কোথায়, এখানে থাকতে, কিন্তু আমার ডাটায় সেই ভ্যালুটা যে বাড়ছে এতক্ষণ পরে, এই যে এতটুকু ডিউরেশন পরে, যে পরে আমার ফোরকাস্টের ভিতরে সেই ভ্যালুটা যে এই যে বাড়ছে, এটাকে হচ্ছে টোটালি ক্যাপচার করতে পারছে। সো এটা ল্যাগ মানে তো বুঝছি যে পিছনে থাকে। সো ওইটাই বোঝানো হয়েছে, হ্যাঁ, যা মুভিং অ্যাভারেজ ফোরকাস্ট টেন্ডস টু স্মুথ এন্ড ল্যাগ চেঞ্জেস ইন দ্য ডেটা। তো এখানে আরেকটা সমস্যা আছে, যে আমি আগে যে বলেছিলাম যে আমাদের এই যে কতটুকু ডিউরেশন আমরা নিব, আগে আমরা 3 বছর করে নিচ্ছিলাম, এটা যদি 5 বছর করে নিই, মানে কি, যে আমি আরো বেশি পরিমাণে ডেটা নিয়ে একটা করে ফোরকাস্ট করছি, সেই ক্ষেত্রে যেটা সমস্যা হয়, যে আমার যে চেঞ্জটাকে ল্যাগ করার যে প্রবণতা, সেটা দেখা গেছে MA3 যতটা MA5-এর
ওর চেয়েও বেশি। তার মানে কি, যে আমি যখন অল্প ডিউরেশন নিচ্ছিলাম তখন আমার যতটা হচ্ছে ডেটা মেইন ভ্যালুর থেকে দূরে ছিল, 5 বছর নিলে দেখা যাচ্ছে যে আরো বেশি দূরে চলে যাচ্ছে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা ফর এক্সাম্পল একটা দেখি যে আমাদের 4 মাসের ডেটা দেওয়া আছে। প্রথম মাসে দেখা গেছে 10, পরের মাসে 12, তারপরের মাসে দেখা গেছে যে 14, পরের মাসে দেখা গেছে 16। তো আমার যে 5 নাম্বার মাস যখন আছে, 5 নাম্বার মাসে আমার ডেটাটা হচ্ছে 18। আমি ধরলাম যে 18, আমার অ্যান্সারটা হচ্ছে 18। তো যখন আমি মাত্র 2 মাস নিয়ে প্রেডিক্ট করলাম, যে মানে তিন, এই এই 2টা মাস ইউজ করে করলাম, তো তখন আমার হচ্ছে এই মাসের জন্য ডেটাটা আসতেছে কত, 16 আর 14 গড় করলে কত হয়, 15 হয়। তো এইটা হচ্ছে শুধু এই 2টা ইউজ করলাম। এর পরেরটার ক্ষেত্রে আমি যদি 3টা ইউজ করি, তো তখন দেখা যাচ্ছে কি 14 আর 12 হচ্ছে কত, 26, 26 আর 16 হচ্ছে 42, তার মানে 14, 14 আসতেছে। তো পরে যদি আমি আগের 4 নিয়ে একবারে কনসিডার করি, তো কত আসতেছে, এটা 16 আর 14 30, আর 12 42, আর 10 52, তার মানে 13। তো যত আমি ডিউরেশন বাড়াচ্ছি, তো একটা জিনিস কিন্তু লক্ষণীয়, যে আমার ভ্যালুটা এই যে কোথায় আছে, 18, 18-এর সাথে কিন্তু 15 ক্লোজ, 14 তার থেকে বেশি দূরে, 13 আরো দূরে। তার মানে কি, আমি যত ডিউরেশন বাড়াচ্ছি, এই আমার এই যে ভ্যালুটা আছে, তা আমার ভ্যালুটা কিন্তু তত দূরে সরে যাচ্ছে। এটা আমার ডাটায় যে চেঞ্জ হয়েছে, এই যে প্রতি বছর যে 2 2 2 2 করে বাড়তেছে, এই চেঞ্জটাকে তারা কিন্তু তখনও ক্যাপচার করতে পারে নাই। তো যত বেশি ডিউরেশন নিতেছি, দেখা গেছে যে ক্যাপচার করার প্রবণতাটা তত কমে যাচ্ছে। কারণ কি, কোথায় 18 আর কোথায় হচ্ছে সবগুলো নিয়ে আমার ভ্যালু আসতেছে 13, একটা কম নিয়ে আসতেছে 14, আর একটা কম নিয়ে আসছে 15। তো এই কারণেই এটা বলা হয়েছে যে যত বেশি পরিমাণে পিরিয়ড অ্যাড করা হচ্ছে একটা মুভিং এভারেজ বের করতে, যে তখন দেখা যাচ্ছে যে ফোরকাস্টটা যে চেঞ্জটাকে ল্যাগ করতেছে, ওইটার পরিমাণ আরো বাড়তেছে। তার মানে আমার ভ্যালুটা অনেক দূরে সরে যাচ্ছে আমার আসল ভ্যালু থেকে। তো এই কারণে আমি যখন এটা ক্যালকুলেট করব, তখন অনেক বেশি ডিউরেশনের ডেটা নিলে কিন্তু হবে না। ঠিক আছে। তো এরপরে ওয়েটেড মুভিং এভারেজ দেয়া আছে, এটা আগের মতো। জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে, আগে আমরা সিম্পলি গড় করে দিতে পারতেছিলাম, বাট এইখানে সেরকম না। হ্যাঁ, এখানে ফর এক্সাম্পল আমার প্রথম মাসে ভ্যালু আছে 10, পরের মাসে দেখা গেছে ভ্যালু আছে 12, তারপরে মাসে দেখা গেছে যে ভ্যালু আছে কত, ধরলাম যে 15। তা আমি এই প্রত্যেকটা ইয়ারের সাথে, যে ইয়ার গুলা ইউজ করে ফোরকাস্ট করব, সেগুলোর সাথে একটা ওয়েট অ্যাসাইন করি। ফর এক্সাম্পল এটার জন্য ওয়েট দিলাম 0.2, এটার জন্য ওয়েট দিলাম 0.3, এটার জন্য ওয়েট দিলাম 0.5। তো আমি তাইলে আমার যেটা ফোরকাস্টেড ভ্যালু F2, সেটা কি হবে, 10 × 0.2 প্লাস 12 × 0.3 প্লাস 15 × 0.5। তো এটা সিম্পলি বোঝা যাচ্ছে যে আমার যেই ডাটাটা হচ্ছে বেশি দরকার, বা যেই ডাটাটার ওয়েট বেশি, বা আমার ফোরকাস্টেড ভ্যালুটা যেই ডাটাটার কাছাকাছি হবে, আমি কিন্তু সিম্পলি সেটার ওয়েট বাড়াই দিলেই কিন্তু সেটার ইম্প্যাক্ট কিন্তু ক্যালকুলেশনে বেশি পড়তেছে, রাইট? যে এখানে আমি 0.5 ওয়েট দিছি, আর যেহেতু এইটা অনেক দূরে আছে, তো প্রক্সিমিটির থেকে অনেক দূরে আছে, এটার ওয়েট আমি সিম্পলি কমাই দিছি, যে 10টা তো আমার 4 নাম্বার বছরের চেয়ে অনেক দূরে আছে। তো এইটার ইম্প্যাক্টও দেখা গেছে যে কম হবে, সেই কারণে আমি এইটার ওয়েট কিন্তু কমাই দিছি। ঠিক আছে। সো 10কে 0.2 দিয়ে গুণ দিলে কত হয়, এটা হচ্ছে 2। 12কে 0.3 দিয়ে গুণ দিলে কত হয়, তো এটা হচ্ছে 3.6। আর এখানে হচ্ছে 15, এটা হচ্ছে 7.5। তো 7.5 আর 2 হচ্ছে 9.5, 9.5 আর হচ্ছে হচ্ছে 0.6 হচ্ছে 10.1, 13.1। সো 13.1। ঠিক আছে। তো এইভাবে করে আমরা বের করতে পারি। হ্যাঁ, এটা একটা ওয়ে বের করার জন্য। তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা।
তো এটা এইভাবে মনে রাখার কিছু নাই, এটা হচ্ছে সহজ। তো এইখানে আমি ওই সেই কথাটাই বলতেছে যে ওল্ডার ডেটা ইউজুয়ালি ইজ লেস ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং এখানে এটা কখন ইউজ হয়, ট্রেন্ড ইউজ করা হয়। ট্রেন্ডের ক্ষেত্রে ওই যে বলছিলাম না যে আমার যদি গ্রাফটা এরকম হয়, তার মানে কি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এই পয়েন্টটার প্রক্সিমিটিতে আছে না। মানে আমি যদি এই এই পয়েন্টটাকে ফোরকাস্ট করতে চাই, তাইলে এই পয়েন্টটার ওয়েট আমার বেশি দেওয়া দরকার না, কারণ এটা এর কাছে আছে, তাই তো। এবং ওইটাকে ভালোভাবে ক্যাপচার করতে গেলে এইটার ওয়েট কিন্তু বেশি দিতে হবে। আর এই যে পয়েন্টটা দূরে আছে এটার ওয়েট কিন্তু কম দিতে হবে, রাইট। তো এই কারণে যখন ট্রেন প্রেজেন্ট থাকে তখন হচ্ছে এই মেথডটা ভালো কাজ করে, ঠিক আছে। আর ওয়েটস বেসড অন ইনটিউশন অফেন লে বিটুইন 0 to 1 অ্যান্ড সাম টু 1, মানে হচ্ছে আমি যতগুলো ওয়েট ইউজ করব, আমি আগেরটায় দেখাইছিলাম প্রথমটায় 0.2, পরেরটায় 0.3, পরেরটায় 0.5, এই সবগুলো যোগ করে কিন্তু 1 আসতে হবে, ঠিক আছে। এবং আমার এই যে প্রতিটার যে ভ্যালু, এই ভ্যালুগুলো 0 থেকে 1 এর মধ্যে হতে হবে, এটাই বলছি, আর কিছু না। তো এবার আমাদের একটা প্রবলেম দেওয়া আছে। প্রবলেমের জন্য বলা আছে যে a department store may find that in fourth month period the best forecast derived using 40% the sales for the most recent month। তার মানে আমার মোস্ট রিসেন্ট মান্থ হচ্ছে এটা, এটাই কত দিতে বলছে ওয়েট 40%, মানে 0.4। 2 months ago 30%, তার মানে 0.3। 20% হচ্ছে 3 months ago, তার মানে 0.2। আর লাস্টে হচ্ছে 0.1। ওই আগের মতো করে আমরা বের করে দিই। এই যে 0.4 × 0.95, এই দুটা গুণ করা, পরে এই দুটা গুণ করা, এই দুটা গুণ করা, এই দুটা গুণ করা, এবার একসাথে অ্যাড করে দিলে 97.5 ইউনিট আসতেছে, ঠিক আছে। এরপর হচ্ছে এক্সপোনেনশিয়াল স্মুদিং। তো এটা ওয়েটেড মুভিং অ্যাভারেজের মতোই, ঠিক আছে। এবং এখানে যেটা বলা হয়েছে যে ওয়েট ডিক্লাইন এক্সপোনেনশিয়ালি, এবং মোস্ট রিসেন্ট ডেটা যেটা সেটাকে সবচেয়ে বেশি ওয়েট দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো এই অঙ্কগুলো করার জন্য আমাদেরকে একটা স্মুদিং কনস্ট্যান্ট আলফা, ওইটার ভ্যালুটা জানতে হয়, রেঞ্জেস ফ্রম, এবং এই ভ্যালুটা হচ্ছে 0 to 1 এর জন্য হয়। আর ইনভলভস লিটল রেকর্ড কিপিং অফ পাস্ট ডেটা। তো এইটা আমরা যখন অঙ্ক করতে যাব তখন দেখব। এই যে আগেরটার ক্ষেত্রেও যদি দেখি, আমি কিন্তু 4 মাসের ডেটা ইউজ করছিলাম 5 নাম্বার মাস ইউজ করার জন্য। কিন্তু যখন আমরা এই মেথডটা এক্সপোনেনশিয়াল স্মুদিং মেথডটা ইউজ করব, তখন যা দেখা যাচ্ছে যে শুধুমাত্র আগের মাসের ডেটা দিয়ে আমি কাজ সেরে ফেলছি, আমার আর অত ডেটা লাগতেছে না। তো এইখানে হচ্ছে এক্সপোনেনশিয়াল মেথডের যে ফর্মুলা, সেটার জন্য হচ্ছে ইয়ে দেয়া আছে, নোটেশন গুলো দেয়া আছে। তো এফটি হচ্ছে আমি যেই টাইম পিরিয়ডের ভ্যালুটা ফোরকাস্ট করতে যাচ্ছি সেটা। আর FT-1 হচ্ছে ওই টাইম পিরিয়ডের আগের টাইম পিরিয়ডের ফোরকাস্টেড ভ্যালু যেটা সেটা। আলফাটা এক্সপোনেনশিয়াল যেটা স্মুদিং কনস্ট্যান্ট সেটা। AT-1 হচ্ছে যে যেই পিরিয়ডের ভ্যালুটা ফোরকাস্ট করতে যাচ্ছি তার আগের পিরিয়ডের অ্যাকচুয়াল ভ্যালু, ঠিক আছে। আর FT-1 হচ্ছে ওই তো আগেই বলে আসছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সহজ, এটা এমন কিছু না, এটা খুবই সহজ। তা আমরা এবার একটা ম্যাথ দেখি। তো এই ম্যাথে কি বলছে, ডিউরিং দ্য পাস্ট 8 কোয়ার্টার্স দ্য পোর্ট অফ মোংলা হ্যাজ আনলোডেড লার্জ কোয়ান্টিটিস অফ গ্রেইন। এখানে আলফার ভ্যালু কত, 0.1 বলা আছে। দ্য ফার্স্ট কোয়ার্টার ফোরকাস্ট ওয়াজ 175। তার মানে এইটার ভ্যালুটা হচ্ছে 175, ফোরকাস্টেড ভ্যালু। ফোরকাস্টেড ভ্যালু মানে কি, এফটি, ঠিক আছে, এফটি দেয়া আছে। তো আমরা যখন বের করতে যাব তখন আমাদের ফর্মুলাটা এখানে কি ছিল, যে এফটি হচ্ছে, এফটির ভ্যালু বলা আছে FT-1 প্লাস আলফা AT-1 মাইনাস FT-1। সো এটাই তো আমাদের ফর্মুলা, রাইট, এই যে এটাই তো আমাদের ফর্মুলা। তো আমি যখন সেকেন্ড যে কোয়ার্টার সেটার জন্য বের করতে যাব, তো আমার হচ্ছে আমি তার মানে বের করব কি, F2 বের করব, FT-1। FT-1 এর জায়গায় আমি কত বসাবো, 175 বসাবো, ঠিক আছে। আলফার ভ্যালু 0.1। AT-1 মানে হচ্ছে যেই কোয়ার্টার ফোরকাস্ট করতেছি তার আগের কোয়ার্টারের কত,
অ্যাকচুয়াল ভ্যালুটা এইটা কত, অ্যাকচুয়াল ভ্যালুটা কত দেয়া আছে, এই যে 180 না? মানে আমি যদি এই কোয়ার্টারটা ফোরকাস্ট করতেছি, সেকেন্ড কোয়ার্টার, তাহলে তার আগের কোয়ার্টারের অ্যাকচুয়াল ভ্যালু কত, 180। আর ফোরকাস্টেড ভ্যালু তো 175, আমরা তো আগেই দেখছি। তো এইখানে এই ফর্মুলাতে মান বসাই দিলে আমরা দেখা যাবে যে ইজিলি এই ইয়েগুলো বের করে ফেলতে পারবো। তা আমরা সেটা দেখি। এই যে 175 বসাইছে, তারপরে এটার ওই যে আলফার ভ্যালু 0.1, তারপরে হচ্ছে a t-1 এর ভ্যালু 180, তারপর 175, এবং সেটা হিসাব করে আমার ইয়ের ভ্যালু আসলো 175.5, এটা এফটি। ঠিক আছে। এখন এইটা কেন বের করতে হয়েছে, আমাকে তো বের করতে বলছিল প্রথমে 9 নাম্বার মাস কোয়ার্টারের ইয়ের ভ্যালু, ফোরকাস্টেড ভ্যালু, সেটা বের করতে বলছে, রাইট? কিন্তু আমরা কি দেখছি, আমাদের ফর্মুলায় দেখছি না আমরা যে 9 নাম্বার মান্থের যদি ফোরকাস্টেড ভ্যালু বের করতে হয়, তাহলে কিন্তু আমার 8 নাম্বার কোয়ার্টারের, মানে 9 নাম্বার কোয়ার্টারের ফোরকাস্টেড ভ্যালুর জন্য আমার কিন্তু কোয়ার্টার 8-এর যেটা ফোরকাস্টেড ভ্যালু সেটাও দরকার হয়। মানে FT-1, 9-এর জন্য FT-1 কি F8 না? মানে হচ্ছে 8 নাম্বার কোয়ার্টারের ফোরকাস্টেড ভ্যালুটা তো আমাকে জানতে হবে। সো ওই 8 নাম্বার কোয়ার্টারের ফোরকাস্টেড ভ্যালুটা জানার জন্য আমার আবার 7 নাম্বার কোয়ার্টারের ফোরকাস্টেড ভ্যালুটা জানা লাগবে না। তো সাতেরটা জানার জন্য ছয়েরটা জানা লাগবে না। সো এইভাবে করে করে একদম প্রসেসটা আমাকে দেখা গেছে যে শুরু থেকেই একেবারে শুরু করতে হয়েছে। কারণ হচ্ছে কি, আমার ওই যে প্রতিটার জন্য তার আগেরটা জানা দরকার ছিল। তা আমাদেরকে শুধুমাত্র দিয়ে দিছে প্রথম কোয়ার্টারের জন্য ফোরকাস্টেড ভ্যালুটা, আর কিন্তু পরের কোনোটার জন্য ফোরকাস্টেড ভ্যালু দেয়া নাই। সুতরাং সেই কারণে আমাদেরকে হচ্ছে আগের গুলো জানতে হয়েছে। আগের গুলো জানার জন্যই আমরা ওই 2 থেকে শুরু করছি। যে 2-এরটা না জানলে তো 3-এরটা বের করতে পারবো না, আবার 3-এরটা না জানলে 4-এরটা বের করতে পারবো না, এই আবার 4-এরটা না জানলে 5-এরটা বের করতে পারবো না, 5-এরটা না জানলে 6-এরটা, না 6-এরটা না জানলে 7-এরটা বের করতে পারবো না, 7-এরটা না জানলে 8-এরটা বের করতে পারবো। আর 8-এরটা ইউজ করেই তো আমি 9-এরটা বের করবো। ঠিক আছে, এটা আমরা আশা করি বুঝতে পারছি। তো এইখানে এই যে 175.5 হিসাব করে বের করছে। তারপরেরটার জন্য কি, ওই যে 175.5 তখন FT-1 হয়ে গেছে না? তো এটা FT-1 ইউজ করছে। আর এইটার জন্য 3 নাম্বার কোয়ার্টারের জন্য AT-1 এর ভ্যালু কত, আগেরটার যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা, তার মানে কি 168 না? তো এই যে 168 এখানে বসাই দিচ্ছে। আর FT-1 এই যে 175.5, এখানে 175.5, এটা করে 174.75 আসছে। ঠিক আছে। তো এইভাবে করে করে এই অঙ্কগুলো করছে আর কি। তো এবার এই গড়ের উপরে দেখাই দিছে। তো আশা করি এটা আপনারা বুঝবেন। তো পরে হচ্ছে আলফার ইফেক্টটা এখানে দিছে। তো এইটা যত দেখেন আলফার ভ্যালু যত বাড়ানো হয়েছে, তত কিন্তু গ্রাফটা কি হয়েছে, গ্রাফটা কিন্তু অ্যাব্রাপ্ট হয়েছে। ঠিক আছে। যত আলফার ভ্যালু কম, তত হচ্ছে গ্রাফটা স্মুথ হয়েছে। তার মানে কি, আলফার ভ্যালু আপনি তখন কম নিতে পারবেন যখন হচ্ছে খুব বেশি চেঞ্জ নাই, মানে সিচুয়েশন স্টেবল। বুঝতে পারছো? যখন সিচুয়েশন স্টেবল মানে এক বছরের সাথে আর এক বছরের চেঞ্জ খুব বেশি নাই, তো তখন হচ্ছে আলফার ভ্যালুটা কিন্তু কম হবে। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। যদিও এটা পরীক্ষায় আসবে না হয়তো, বাট বলে রাখলাম, গ্রাফ দেখে তো সেটাই বোঝা যাচ্ছে। এই যে দেখেন, যখন আলফার ভ্যালু কম, তখন দেখছেন অলমোস্ট সবগুলো ভ্যালু কাছাকাছি। তার মানে কি, সিচুয়েশন স্টেবল হলেই আমি আলফার ভ্যালু কম নিতে পারি, আদারওয়াইজ নট। তো এরপরে আমরা হচ্ছে লিনিয়ার রিগ্রেশন দেখব। এটা হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড ইউজ করে বের করা হয়েছে। তো লিস্ট স্কোয়ার মেথড সম্পর্কে আপনারা স্ট্যাটিস্টিক্সে পড়ে আসার কথা। এই যে মাঝখানে লাল রঙের যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্রেন্ড লাইন, এটাকে বলা হচ্ছে ট্রেন্ড লাইন। এটা লিখে দিই, ট্রেন্ড লাইন বা বেস্ট ফিট লাইন, যা কিছু বলেন আপনি, একটা বললেই হয়েছে। ঠিক আছে। তা আমার যে অ্যাকচুয়াল ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে এগুলা, এই যে সবুজ রং দিয়ে যে ভ্যালুগুলো দেয়া আছে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। আর আমি এমন একটা লাইন বের করছি, এই যে লাল রঙেরটা, এটাকে আমি ট্রেন লাইন বলতেছি বা হচ্ছে বেস্ট ফিট লাইন বলতেছি। আমরা দাবি করতেছি এই যে অ্যাকচুয়াল ভ্যালু, আর কিন্তু আমি যখন লাইনটা ইয়ে করতেছি, আমার প্রেডিক্টেড ভ্যালু হচ্ছে এই টাইমের জন্য এইখানে, হ্যাঁ, কিন্তু আমার অ্যাকচুয়াল ভ্যালুটা তো এইখানে।
তো এই যে দুইটার মাঝে ডিফারেন্স, আমি এটাকে ডেভিয়েশন বা ইরর বলতেছি, ঠিক আছে। তো আমরা যে মডেলটা বের করতেছি সেটা হচ্ছে এই ইররের যে স্কোয়ার আছে সেই ইররের স্কোয়ারটাকে মিনিমাইজ করে, ঠিক আছে। আমার যে মডেলটা আছে সেটা এই ইরর, এইটুকু তো ইরর, এটা বা ডেভিয়েশন যাই বলেন, এটা হচ্ছে ইরর, মানে হচ্ছে আমার মডেল যে প্রেডিক্ট করবে সেই ভ্যালুগুলো সবই তো এই লাল রঙের লাইনের উপরে হবে, তার মানে এখানে হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু পড়বে, এটা হচ্ছে প্রেডিক্টেড ভ্যালু, বাট অ্যাকচুয়াল ভ্যালুটা তো সেম টাইমে এই যে এইটা, তাই না। সেই দুইটার মাঝখানে যে ইরর, আমাদের আমরা এমন কিছু করতে চাই যাতে ইররটা হচ্ছে মিনিমাইজ হয়, ঠিক আছে। ইররটা মিনিমাইজ হয়, তো এখানে হচ্ছে লিস্ট স্কোয়ার মেথড ইউজ করা হয়েছে। তার মানে এই ইরর গুলোর যে প্রতিটার জন্য যে সাম আছে, এই ইররের যে সাম আছে, আমরা এই সাম অফ ইররের স্কোয়ারটাকে আমরা মিনিমাইজ করতেছি, ঠিক আছে। এটাই মডেলের এইম আর কি। এই ওয়াই হ্যাট দিয়ে বোঝানো হয়েছে প্রেডিক্টেড ভ্যালু, ঠিক আছে। হ্যাট হ্যাট মানে হচ্ছে প্রেডিক্টেড, মানে অ্যাকচুয়াল না। তো এখানে বলা হয়েছে যে ইউজড ফর ফোরকাস্টিং লিনিয়ার ট্রেন্ড, কারণ আমরা তো দেখতেছি এটা একটা লাইন দিয়ে আমরা অ্যাজিউম করছি না। তো লাইন দিয়ে তখনই অ্যাজিউম করা যায় কখন, যখন লিনিয়ার ট্রেন্ড আছে। আর আপনার যদি হয় যে জিনিসটা পলিনোমিয়াল মানে হচ্ছে এরকম, তখন আপনি যদি লিনিয়ার মডেল দিয়ে এভাবে ভাবেন তাহলে কিন্তু এটা অনেক ডিফারেন্স চলে আসে। তো লিনিয়ার ট্রেন্ড ডাটাতে থাকতে হবে, না হলে লিনিয়ার রিগ্রেশন ইউজ করে কোনো লাভ নাই। তো আমাদের এই যে ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স, এটা নাথিং ডিফারেন্ট দেন ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, স্ট্রেট লাইনের ইকুয়েশন, এটা তো আপনারা বুঝতে পারছেন। আর এই মেথডটা হচ্ছে কি করে, এস্টিমেটেড বাই লিস্ট স্কোয়ার মেথড, মানে হচ্ছে এই যে আমরা যেটা বলেছিলাম যে মিনিমাইজেস সাম অফ স্কোয়ার এরর, মানে এই যে প্রতিটার জন্যই যে ডেভিয়েশন, এগুলো তো ইআই বা ইরর, ঠিক আছে। এটা একটা ইরর, এইটা আর একটা ইরর। তো এই ইরর গুলোর যে স্কোয়ারের সাম, তার মানে কি, এই যে এটার যে স্কোয়ারের সাম, আমাদের মডেলের এইম হচ্ছে এইটাকে মিনিমাইজ করা, ঠিক আছে। তো ওইটা দিয়েই আমাদের এই পুরো মডেলটা দাঁড় করানো, এই আর কি। তো এরপরে দেখেন, এইটা আমাদের মূল ইকুয়েশন, ঠিক আছে। যে আমি যদি ভ্যালু প্রেডিক্ট করতে চাই তাহলে হচ্ছে এক্স, মানে এক্স ওয়াই তো বুঝতেছেন, ওয়াই হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, এটা ডিপেন্ডেন্ট, আর এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওকে। তো আমার ইকুয়েশনে দেখেন দুটো আননোন চলে আসে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। তো এ আর বি বের করার জন্য ফর্মুলাটা দেয়া আছে এই যে নিচে। তো এই ফর্মুলাগুলো একটু বড়, এটা একটু মনে রাখতে হবে আপনাদেরকে যদি এক্সামে আসে। আমি জানি না আপনাদের এক্সামে দেয় কিনা, তো দিলে এটা একটু মনে রাখতে হবে, হ্যাঁ। তো এখানে এক্স আই মানে তো বুঝতেছেন, এক্স আই ওয়াই আই মানে কি, যে হচ্ছে কোনো একটা টাইমের জন্য এক্স আর ওয়াই এর যে ভ্যালু আছে ওই দুটার গুণফল, এবং এটা মানে তো বুঝতেছেন সামেশন চিহ্ন। আর এক্স বার হচ্ছে যতগুলা এক্স আই এর ভ্যালু আছে সেই ভ্যালুগুলোকে সাম করে তারপরে সেটাকে ওই এন দিয়ে ভাগ করা, মানে টোটাল যতগুলো ভ্যালু আছে তা দিয়ে ভাগ করা। ওয়াই বারও হচ্ছে সিমিলারলি বের করা যায়, ঠিক আছে। আর সামেশন অফ এক্স আই স্কোয়ার হচ্ছে কি, যে এক্স আই এর যে প্রতিটার জন্য যে এক্স আই এর ভ্যালু আছে সেগুলোকে স্কোয়ার করা, প্রতিটার ভ্যালুগুলোকে স্কোয়ার করে পরে সবগুলো স্কোয়ার্ড ভ্যালু একসাথে যোগ করা, ঠিক আছে। আর এক্স বার তো বুঝছেনই, এক্স বারের স্কোয়ার করা, আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ডাটা, মানে যতগুলো ডাটা আছে, ঠিক আছে। আর ওয়াই ইন্টারসেপ্ট মানে হচ্ছে এ বের করার ফর্মুলা হচ্ছে ওয়াই বার মাইনাস বি এক্স বার, ঠিক আছে। এক্স বার মানে তো বুঝছেন এক্স অ্যাভারেজ, ওয়াই বার মানে হচ্ছে ওয়াই অ্যাভারেজ। আর হ্যাট মানে হচ্ছে বলেই দিছে আমরা আগে যে প্রেডিক্টেড ভ্যালু যেটা সেটা হচ্ছে হ্যাট দিয়ে ডিনোট করা হয়। তো এবার আমাদের এখানে একটা ডেটা দেয়া আছে যে 96, 98, 99 এরকম আমাদের এখানে 7টা বছর আছে। সেই 7টা বছরের জন্য আমাদের ডিমান্ড গুলো দেয়া আছে, এবং সেখান থেকে আমাদেরকে কি বের করতে বলেছে, 2004 এবং 2005-এর যে ডিমান্ড আছে সেটাকে বের করতে বলেছে। তো আপনাদের জন্য একটা সুখবর আছে। সুখবর হচ্ছে এই যে ইকুয়েশন দিয়ে আপনি এই যে এ আর বি এর ভ্যালু বের করেন, এইটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বের করা যায়।
ঠিক আছে। একদম আপনারা যদি ইউটিউবে সার্চ দেন যে লিনিয়ার রিগ্রেশন বা এরকম লিখে যে এটা ক্যাসিও বা যে মডেলের ক্যালকুলেটর আপনার আছে ওই মডেলে কিভাবে বের করে, এটা দিয়ে আপনি কিন্তু বের করতে পারবেন, এটা ডিরেক্ট বের করা যায়। তো এক্সামে আপনারা যদি ডিরেক্ট বের করতে চান, কারণ এই ক্যালকুলেশন অনেক লেংদি, আপনারা সেটা করতে পারেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই। বাট সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট এই যে সূত্রগুলো আছে, সূত্রগুলো একটু লিখে নেবেন, হ্যাঁ। সূত্রগুলো লিখে নিয়ে আপনি আমাকে সামেশন অফ এক্স আই এর ভ্যালু বা এক্স বার এর ভ্যালু এগুলো আপনি বের করে না দেখেন, আমার কোনো সমস্যা নাই। বাট লিস্ট সূত্রটা পরীক্ষার হলে ঠিকঠাক লিখতে হবে, ঠিক আছে। কারণ আপনাকে তো ক্যালকুলেটরের উপর ভর করে এইটা করা যায়, এটা আমি জানাই দিলাম। তো আপনি যদি সেইটা ভরসা করে সূত্রটাই না শিখে চলে আসেন, তাহলে কিন্তু জিনিসটা হবে না। ঠিক আছে, সূত্রটা লিখে আপনি ক্যালকুলেটরের ভ্যালুটা পরীক্ষার খাতায় যদি লিখে দেন, একদম ডিরেক্ট আপনি এ আর বি এর ভ্যালু ক্যালকুলেটর দিয়ে বের করাবেন। এই ডাটাগুলো বসিয়ে, এই যে এরকম ডাটাগুলো এভাবেই বসানো যায়, দিয়ে একবারে ডিরেক্ট বের করা যায়, ঠিক আছে। সো ক্যালকুলেটর থেকে কিভাবে বের করতে হয় এটা ইউটিউবে মেলা ভিডিও পাবেন, একটু দেখে নিন। কিন্তু এক্সামে যখন আসবে তখন আপনি ক্যালকুলেটর দিয়ে বের করে লিখতে পারবেন, বাট হচ্ছে অ্যাটলিস্ট এ এবং বি এই দুইটার যে ফর্মুলা, এবং এই যে কোনোটা যদি বের করতে হয় সেটার জন্য এই যে ফর্মুলা, এটা কিন্তু একটু ইউজ করতে হবে, ঠিক আছে, এটি একটু জেনে রাখুন। এরপরে দেখেন, আমাদেরকে বের করতে বলছে 2004 এবং 5। তার মানে এটা যদি প্রত্যেকটা যদি ধরেন এক থেকে শুরু হয়, এটা 1 2 3 4 5 6 7 8 এবং 9 যে ইয়েটা আছে, দুইটা ইয়ার আছে, এগুলো আমাদেরকে বের করতে বলছে। তো আমরা ধরে নিই এই যে 1 2 3 4 5 6 7 8 9 দিলাম, এটা আমাদের এক্স এর ভ্যালু। আর এই ওয়াই, এইগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু, মানে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স গুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। যে সাল তো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বুঝতেছেনি। আর সালে কত ডিমান্ড সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, এটা তো বুঝতেছেন। তো চলেন আমরা এরপরে যাই। তো আমাদের ফর্মুলার দিকে আপনি তাকান, আমাদের কি কি লাগবে। এই যে এক্স আই ওয়াই এর গুণফল লাগবে, তারপরে এক্স বার ওয়াই বার লাগবে, তারপরে সামেশন অফ এক্স আই স্কোয়ার লাগবে, আর এক্স বার স্কোয়ার লাগবে, এটা তো সমস্যা না। তো সেইটার কারণে দেখেন ওই যে টাইম পিরিয়ড গুলো, মানে এই যে ভ্যালুগুলো দেখতেছেন এগুলো সব হচ্ছে এক্স এর ভ্যালু, এই যে ভ্যালুগুলো দেখতেছেন সবগুলো হচ্ছে ওয়াই এর ভ্যালু। এই সবগুলো এক্স এর ভ্যালু যদি আপনি যোগ করেন এবং সেটাকে যদি ভাগ করেন, আপনি আপনার এখানে কয় ইয়ে আছে দেখেন তো, টাইম পিরিয়ড আছে সাতটা না? সাতটা টাইম পিরিয়ড হলে আমার এক্স বারের ভ্যালু কত? 28কে 7 দিয়ে ভাগ দিবেন, তার মানে হচ্ছে 4, ঠিক আছে। তো ওইভাবে এক্স বারের ভ্যালু বের করা গেলে ওয়াই বারের ভ্যালুও 692কে 7 দিয়ে ভাগ দিবেন, বের করতে পারবেন। এক্স স্কোয়ারের ভ্যালু, কারণ আমরা দেখছিলাম না ফর্মুলায় যেটা আমাদের লাগবে। তো এক্স স্কোয়ারের ভ্যালু আপনি কিভাবে বের করতে পারবেন? 1কে স্কোয়ার করলে 1, 2কে স্কোয়ার করলে 4, 3কে স্কোয়ার করলে 9। তো সিমিলারলি 4কে স্কোয়ার করলে 16, বা পরের গুলো এভাবে। তো সামেশন অফ এক্স স্কোয়ার কি? এই যে সবগুলো এক্স স্কোয়ারের ভ্যালু অ্যাড করা, ওকে। আর সামেশন অফ এক্স প্রোডাক্ট ওয়াই হচ্ছে কি? এটা হচ্ছে এই যে এই দুইটাকে গুণ করা প্রতিটার জন্য, ঠিক আছে। 74কে 1 দিয়ে গুণ করলে 74, 79কে 4 দিয়ে গুণ করলে হচ্ছে 320 থেকে, সরি, এটা হচ্ছে আমি ভুল বলছি। এটা হচ্ছে 74কে 1 দিয়ে গুণ করলে 74, 79কে 2 দিয়ে গুণ করলে 158। এটা হচ্ছে এক্স আর ওয়াই এর গুণফল, আমরা তো বলছিলামই যে এই কলামে হচ্ছে এক্স, এই কলামে ওয়াই, সেই দুটার গুণফল। 80কে 3 দিয়ে গুণ করলে 240, এই যে 240। 90কে 4 দিয়ে গুণ করলে 360, এই যে 360। এরপরে সামেশন অফ এক্স ওয়াই আপনি এখান থেকে বের করতে পারবেন, ঠিক আছে। এই টেবিলটা আমি আপনাদেরকে আবারও বললাম যে আপনি যদি ক্যালকুলেটরে করতে পারেন, আমার এই টেবিলের কোনো দরকার নেই, ঠিক আছে। বাট আপনাকে মাথায় রাখতে হবে যে এই ফর্মুলা ঠিক রাখতে হবে। এই যে ফর্মুলা আছে, ফর্মুলা কিন্তু ঠিক লিখতে হবে। ফর্মুলা যদি ঠিক লিখতে না পারেন, তাহলে আপনি এই টেবিল না করলে একদম কোনো মার্কসই পাবেন না। এটা আপনার ওন রিস্ক, ঠিক আছে। আপনি যদি ক্যালকুলেটর দিয়ে সঠিকভাবে বের করতে পারেন এবং সঠিকভাবে ফর্মুলা লিখতে পারেন, আমি আপনাকে 1 মার্কও কাটবো না, সব মার্ক দিয়ে দিব। আর যদি এমন হয় যে আপনি ক্যালকুলেটর দিয়ে বের করলেন, ভুল বের করলেন, তখন এবং এই টেবিলও করলেন না, তখন শুধু ফর্মুলার মার্ক পাবেন, আর কিন্তু কিছু পাবেন না। তো আপনি যদি অ্যাকুরেসির সাথে কাজ করতে পারেন, আপনার টেবিল করার কোনো দরকার নাই, ফর্মুলা ঠিক করে লিখে এক্সাক্ট ভ্যালু লিখে দিতে পারলেই হবে। তো দেখেন এইখানে সেটাই করছে, এক্স বার ওয়াই বার যেভাবে বের করতে হয় আমি আপনাদেরকে দেখাইছি।
তো পরবর্তীতে এই যে এভাবে গুণ ভাগ করে করে ফেলছে। ঠিক আছে। তা আমাদেরকে বলছিল না যে 2004 আর 2005 এর ডিমান্ডটা বের করতে হবে। তো এই ইকুয়েশন কিভাবে আসছে এটা তো আপনারা বুঝলেন, এই যে ওয়াই ইকুয়াল, এই যে এখানে যেটা আছে দেখছেন না, ওয়াই ইকুয়াল এ ইন্টু বি এক্স। তো ওটা হচ্ছে লিখে দিবেন এ প্লাস বি এক্স। ঠিক আছে। তো এখন এ এর ভ্যালু জানেন আপনি, বি এর ভ্যালু জানেন, তারপরে আমরা কি জানি বলছিলাম 2004 এর জন্য এক্স এর ভ্যালু 8। তা আপনি জাস্ট হচ্ছে 8 বসাই দিলেন। ঠিক আছে। এই যে 8 বসাই দিলেন, আর 2005 এর জন্য গিয়ে বসাই দিলেন 9। সেখান থেকে আপনি এই যে এই 2 বছরের ডিমান্ড কিন্তু বের করে ফেলতে পারবেন। সহজ জিনিস, কঠিন না। আশা করি আপনারা এটা পারবেন। তো এখানে প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে, সিমিলারলি আপনারা করতে পারবেন। আচ্ছা, একটু কিছুক্ষণ অফ থাক, তারপর আমরা আবার শুরু করছি। তো এখানে আপনাদের একটা প্র্যাকটিস প্রবলেম দেয়া আছে, এই যে কোয়ার্টার নামে যে কলামটা আছে এই ভ্যালুগুলো হচ্ছে আপনাদের এক্স ভ্যালু, যেগুলো সব এক্স ভ্যালু। আর সেলস এর যে ভ্যালু গুলো দেওয়া আছে এগুলো সব ওয়াই ভ্যালু। ঠিক আছে। তো এইখান থেকে আপনাদেরকে কি বের করতে বলছে, আপনারা প্রথমে যে এ আর বি এর ভ্যালু বের করবেন। তাহলে তো আপনার ইকুয়েশনটা দাঁড়ায় গেল ওয়াই ইকুয়াল এ প্লাস বি এক্স। তো আপনাকে হচ্ছে 13, 14, 15 এবং 16 নম্বর কোয়ার্টারের ভ্যালু বের করতে বলছে। তো আপনি এর ভ্যালু জানেন, বি এর ভ্যালু জানেন। যখন 13 নম্বর কোয়ার্টার তখন এক্স এর ভ্যালু 13, 14 নম্বর কোয়ার্টারের ক্ষেত্রে এক্স এর ভ্যালু 14, 15 নম্বর কোয়ার্টারের ক্ষেত্রে এক্স এর ভ্যালু 15, 16 নম্বর কোয়ার্টারের ক্ষেত্রে এক্স এর ভ্যালু 16। সেখান থেকে আপনি ওয়াই এর ভ্যালু গুলো বের করতে পারবেন না রেসপেক্টিভ কোয়ার্টারের জন্য। তো ওইটাই, আর কিছু না। তো নন লিনিয়ার ট্রেন্ডের কথা বলা হয়েছে, যে আমরা আগে যে বলছিলাম যে আমরা লিনিয়ার রিগ্রেশন ইউজ করতে পারি শুধু ওই কেসগুলোর ক্ষেত্রে যেখানে হচ্ছে আপনার ইয়েগুলো আছে, লিনিয়ার ট্রেন্ড আছে। তো নন লিনিয়ার ট্রেন্ড যদি আপনার ক্ষেত্রে থাকে তাইলে কিন্তু লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন ইউজ করা যাবে না। তখন আমাদেরকে হয়তো পলিনোমিয়ালের ইকুয়েশন গুলো ইউজ করতে হতে পারে। তো এখানে বিভিন্ন ট্রেন্ড কেমন হয় সেটা দেখানো হয়েছে একদম আপার লেফট সাইডের যে ফিগার আছে সেটাতে প্যারাবোলিক ট্রেন্ড দেখানো হয়েছে। তারপরেরটাতে লাইফ সাইকেল ট্রেন্ড, তারপরে হচ্ছে এক্সপোনেনশিয়াল ট্রেন্ড আর গ্রোথ কার্ভ দেখানো হয়েছে। তো এগুলো আপনার দেখে রাখলাম জাস্ট, যে বিভিন্ন রকম নন লিনিয়ার ট্রেন্ড কেমন হয়, মানে পিক্টোরিয়াল পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন কেমন, এটা লিখে রাখলাম। তো আমাদের পলিনোমিয়াল যে ট্রেন্ড আছে, তো আমাদের আগের যে ইকুয়েশনটা ছিল আমরা দেখছিলাম যে ওয়াই যে ভ্যালুটা ছিল সেটা ছিল এরকম না, এ প্লাস বি এক্স আই। ঠিক আছে। তো আমাদের সিমিলারলি এটা লিনিয়ার যে সমস্ত ইয়ে ছিল সেটার কারণে, তো আমাদের যখন জিনিসটা হচ্ছে কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সেইখানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে এইটা, ওয়াই ইকুয়াল এ নট এ ওয়ান টি প্লাস এ টু টি স্কোয়ার। আপনি দেখেন আগে আপনার আননোন ছিল কয়টা, দুইটা না, এ আর বি আগের ইকুয়েশনে। এখন আননোন তিনটা, এ নট একটা, এ ওয়ান একটা, এ টু একটা। আগের ইকুয়েশনে যে ক্ষেত্রে আপনি এক্স ইউজ করতেছিলেন এখানে সেই ক্ষেত্রে টি ইউজ করছে। এক্স আর টি ডিফারেন্ট কিছু না। ঠিক আছে। তো এবার দেখেন এখানে কি বলা হয়েছে, যে নোটেশন গুলোর পরিচয় দেয়া আছে, যে ওয়াই হচ্ছে ডিমান্ড বা ফোরকাস্টেড ভ্যালু, টি হচ্ছে টাইম পিরিয়ড, আর এ নট, এ ওয়ান, এ টু এগুলো হচ্ছে মডেল প্যারামিটার্স নিড টু ডিটারমাইন। এগুলাকে আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের কয়েকটা ইকুয়েশন কাজে লাগবে। সেই ইকুয়েশন গুলো হচ্ছে এগুলো, এন ইন্টু এ নট প্লাস সামেশন অফ টি ইন্টু এ ওয়ান ইন্টু সামেশন অফ টি স্কোয়ার ইন্টু এ টু, এটার ইকুয়াল সামেশন অফ ওয়াই। মানে আগের মতো আপনাকে এবার আসলে ম্যান্ডেটরিলি টেবিল করতেই হবে, এখন আর আপনার আসলে টেবিল না করে বেঁচে যাওয়ার কোনো চান্স নাই। আই গেস এটাও আপনি ডিরেক্ট ক্যালকুলেটরে করতে পারেন, আমার এক্স্যাক্টলি মনে নাই, তো আপনি একটু সার্চ করে দেখেন যে কোয়াড্রেটিক পলিনোমিয়াল রিগ্রেশনও সম্ভবত ক্যালকুলেটরে সরাসরি করা যায় আমার যতদূর মনে পড়ে। তো করা গেলে ভালো। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু অ্যাট লিস্ট এই যে ইকুয়েশন গুলো আছে এগুলোকে ঠিকভাবে লিখতে হবে। ইকুয়েশন যদি ঠিকভাবে না লিখতে পারেন আপনি কিন্তু একদম দেখা গেল যে টেবিল করলেন না এবং সরাসরি ভুল ভ্যালু বের করলেন, তখন কিন্তু কোনো মার্কস পাবেন না। একটু মাথায় রাখবেন।
তো যদি ইকুয়েশন ঠিক রেখে ক্যালকুলেটর দিয়ে ভ্যালু বের করে ফেলতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এখানে জাস্ট একটা জিনিস আপনার নতুন, সেটা হচ্ছে এন। এন হচ্ছে আগের এন আর এই এন সেম, মানে হচ্ছে নাম্বার অফ পিরিয়ড। ঠিক আছে, ওই যে আগে যেমন 7 ছিল, যে 7টা বছরের ডেটা ছিল, এখানে এন এর ভ্যালু 7 হবে। যদি 7 বছর থাকে, 8 বছর থাকলে 8, এরকম আর কি। এটা সহজ জিনিস। এবার দেখেন ওই একই কোশ্চেনই দেয়া আছে। এই কোশ্চেন থেকে আমাদেরকে এবার কি বার করতে বলছে, 2004 আর 2005 এর ডেটা ওই আগের মতো। তো এবার দেখেন ওই আগের মতো একটা টেবিল করা লাগছে। টি এর ভ্যালু গুলো তো আমি আপনাদেরকে বলছি যে টি এর ভ্যালু গুলো কিভাবে আসে। টি এর ভ্যালু আপনি আগেই জানেন, ওয়াই এর ভ্যালু জানেন। টি স্কোয়ার আর এক্স স্কোয়ারে কোনো ডিফারেন্স নাই, এই ভ্যালু গুলোকে জাস্ট স্কোয়ার করছে প্রত্যেকটাকে। দেখেন 2 কে স্কোয়ার করলে 4। আবার এখানে একটা কম্পোনেন্ট আছে, দেখবেন যে কিউব, দেখছেন? তার মানে আগের বার স্কোয়ার করে কাজ হয়ে গেছিল, এবার এবার কিউবও করা লাগবে। তো এই যে 1 কে যদি কিউব করেন 1, 2 কে কিউব করলে 8, 3 কে 27, এভাবে কিউব করেছে। আবার T⁴ একটা কম্পোনেন্ট ছিল। তো 1 কে ফোর্থ পাওয়ারে রেইজ করলে 1 হয়, 2 কে ফোর্থ পাওয়ারে রেইজ করলে 16 হয়, 3 কে ফোর্থ পাওয়ারে রেইজ করলে 81 হয়। সো এভাবে। এরপরে একটা কম্পোনেন্ট আছে হচ্ছে টি ওয়াই। টি ওয়াইটা কিভাবে, এই দুইটার গুণফল। 74 × 1 74, 79 × 2 হচ্ছে 316, 80 টাইমস হচ্ছে 3 240। এই যে এটা যদি দেখেন, 79 × 2 হচ্ছে 158, 90 × 4 হচ্ছে 360, এটা এভাবে এসছে। আর T² Y তো আপনারা বুঝতে পেরেছেন যে T² Y কিভাবে আসে। এই যে T² এর যে ভ্যালু, এটার সাথে ওয়াই এর ভ্যালুটা গুণ করা। ঠিক আছে, 79-কে 4 দিয়ে গুণ করলে 316, 80-কে 9 দিয়ে গুণ করলে 720, এভাবেই আসে। ঠিক আছে, তো সহজ জিনিস, একটু লেংদি, এই আর কি। তো এরপরে দেখেন আমার এখানে কি ছিল, এন এ নট, এন এ নট ইন্টু সামেশন অফ টি ইন্টু এ ওয়ান প্লাস সামেশন অফ T² ইন্টু এ টু ইকুয়াল সামেশন অফ ওয়াই। তো এন এর ভ্যালু দেখেন 7, এ নট এর ভ্যালু আমি জানি না। সামেশন অফ টি হচ্ছে কত, 28। তো এই যে সামেশন অফ টি 28। এরপরে কি ছিল এখানে দেখেন ইকুয়েশনে, সামেশন অফ টি স্কোয়ার। সামেশন অফ টি স্কোয়ার কত আসছে, 140। এই দেখেন 140 ইন্টু এ টু। আর এখানে ছিল সামেশন অফ ওয়াই। সামেশন অফ ওয়াই দেখেন কত আসছে, 692। এই যে সেটা এখানে বসাই দিচ্ছে। ঠিক আছে, এরকম আপনি 3টা ইকুয়েশন পাবেন। ওকে, এই 3টা ইকুয়েশন পাওয়ার পরে আপনি যদি ক্যালকুলেটরে বসান, এটাও ক্যালকুলেটরে 3টে ইকুয়েশন কিন্তু ডিরেক্ট ক্যালকুলেটরে বসানো যায়। আর না হলে আপনি যদি হাতে করতে চান, যদি হচ্ছে সাবস্টিটিউশন বা এই ধরনের মেথড দিয়ে করেন, এটা অনেক লেংদি। এছাড়া হচ্ছে আপনারা যখন ইন্টারে ম্যাট্রিক্স পড়ছেন, ক্রেমার্স রুল দেখছেন, ক্রেমার্স রুল দিয়েও করা যায়, ওগুলো অনেক লেংদি। দরকার নাই, ক্যালকুলেটরে সরাসরি বসানো যায়। ঠিক আছে, এবং এটা নিয়ে গাদি খানিক ভিডিও আছে ইউটিউবে, আপনি ডিরেক্ট দেখে নিতে পারেন। ওইভাবে করে কিন্তু একদম ক্যালকুলেটরে সরাসরি সলভ করে A0 A1 A2 এগুলোর ভ্যালু বের করা যায়। তো আপনি তারপরে যখন নিয়ে পেয়ে গেলেন, তো যখন পেয়ে গেলেন তারপরে আপনার ইকুয়েশন, আপনি এই যে আপনি এ নটের ভ্যালু জেনে গেছেন, এ ওয়ান জেনে গেছেন, এ টু জেনে গেছেন। তার মানে আপনার তখন ইকুয়েশন কি ছিল, ওয়াই ইকুয়াল এ নট প্লাস A1 T প্লাস A2 T² তা আপনি এ নট জেনে গেছেন, এ ওয়ান জেনে গেছেন, এ টু জেনে গেছেন। ঠিক আছে, তো আপনার আর এই যে যখন এই যে দুইটা বছর বের করতে বলছিল, 2004 আর 2005, 2004 এর ক্ষেত্রে টি এর ভ্যালু 8, 2005 এর ক্ষেত্রে টি এর ভ্যালু 9। তো আপনি এ নট জানেন, এ ওয়ান জানেন, এ টু জানেন, টি এর ভ্যালু জানেন, সেখান থেকে 2004 এর জন্য প্রেডিক্টেড ভ্যালু কত এটা আপনি বের করতে পারবেন ইজিলি। আবার 2005 এর জন্য তখন কি হবে, 8-এর জায়গায় জাস্ট এই টি এর ভ্যালু হবে 9। ঠিক আছে, আর এইটা T² হলে সেটা তখন 81 হয়ে যাবে। তো তখন আপনি ওটাও বের করতে পারবেন। ঠিক আছে, তো এর মাধ্যমে আপনাদের এই যে চ্যাপ্টার ছিল, এটা শেষ হয়ে গেল। তা আপনারা সবাই দেখবেন, আশা করি বুঝতে পারবেন।